বন্ধুরা নমস্কার। বাংলাদেশে কি ফাইনালি সার্জিক্যাল স্ট্রাইক করতে যাচ্ছে ইন্ডিয়ান আর্মি? যেমনভাবে পাকিস্তানে ঢুকে উড়ি সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ইন্ডিয়ান আর্মি, যদি তাই না হয় তাহলে পূর্ব ভারতের দিকে কেন সেনা মুভমেন্ট করাচ্ছে ভারত? দেখুন, বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে ভারত বিদ্বেষী কার্যকলাপ সংগঠিত হচ্ছে এবং বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে জঙ্গি এবং জেহাদিদের বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে, তাতে করে সেনা অভিযান ছাড়া ভারতের কাছে আর কোনো অপশান বাকি থাকছে না। এবার কোটি টাকার প্রশ্ন হলো, ভারত কি সত্যি পাকিস্তানের মতো বাংলাদেশেও সার্জিক্যাল স্ট্রাইক করবে, নাকি শুধুমাত্র বাংলাদেশের ওপর চাপ তৈরি করবার জন্য বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন করছে ভারত? এর সবটাই কিন্তু বিস্তারিতভাবে জানবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তার আগে আপনারা সবাই মিলে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে নিন, আর ভিডিওটিতে লাইক করবার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো চলুন একেবারে গোড়া থেকে সবটা শুরু করা যাক। দেখুন, কি কারণে পূর্ব ভারতে ভারত এত সৈন্য মোতায়েন করছে, কেন বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের ওপরে মিলিটারি প্রেশার তৈরি করাটা আজকের ডেটে দাঁড়িয়ে এত জরুরি হয়ে পড়ছে, কেন সেনা অভিযান ছাড়া ভারতের কাছে আর কোনো অপশন বাকি থাকছে না, এর সব কিছু গভীরে গিয়ে জানতে হলে আমাদের বাংলাদেশের আজকের দিনে যে মৌলবাদী এবং জিহাদি পরিস্থিতি যেটা তৈরি হয়েছে, তার ভিতরের আসল রহস্যটা কিন্তু আমাদের বুঝতে হবে। চলুন আমরা সেই রহস্যটাও একটু গভীরে গিয়ে বিস্তারিতটা বুঝে নেই। দেখুন, আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে দিন দিন চায়না বা চীন পরবর্তী গ্লোবাল সুপার পাওয়ার হিসাবে যেভাবে আমেরিকাকে চ্যালেঞ্জ করছে এবং ভারত যেভাবে আগামীর সুপার পাওয়ার হিসাবে উঠে আসছে, তাতে ভীত সন্ত্রস্ত আমেরিকা যে কোনো মূল্যে দক্ষিণ পূর্ব এশিয়ায় একটা স্থায়ী মিত্র বা স্থায়ী বন্ধু দেশ চাইছে। আর এজন্যেই আমেরিকা প্রাথমিকভাবে কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ অর্থাৎ চতুর্ভুজ নিরাপত্তা সংলাপের মাধ্যমে ভারতকে কাছে টানার চেষ্টা করে। কিন্তু আমরা সবাই জানি যে ভারত কোনো অবস্থাতেই আমেরিকার দেখানো পথে হাঁটতে রাজি নয়। আর শুধু তাই নয়, ভারত নিজস্ব এবং স্বতন্ত্র বিদেশ নীতি নিয়ে সামনে এগোচ্ছে। অতএব হতাশ আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়ায় চীন এবং ভারতের বিরুদ্ধে একটি স্থায়ী বন্ধু খুঁজতে গিয়ে বাংলাদেশের হাসিনা সরকারকে মানানোর কিন্তু চেষ্টা করে। আর এই বিষয় নিয়ে আমি আমার এই ভিডিওটিতে পুরো বিষয়টি পরিষ্কারভাবে আলোচনা করেছি যে কিভাবে আমেরিকার পাঠানো দূত ডোনাল্ড লু হাসিনা সরকারকে সেন্ট মার্টিন দ্বীপটি হস্তান্তর করার প্রস্তাব দেয়, যাতে করে সেন্ট মার্টিন দ্বীপটিতে তারা তাদের একটি সামরিক ঘাঁটি বানাতে পারে। এবং আমি ওই ভিডিওটিতেই আরও ব্যাখ্যা করে বলেছি যে কিভাবে আমেরিকা বাংলাদেশকে স্বাগতম জানিয়ে বলে বাংলাদেশ যেন ভারত এবং চায়না থেকে সমদূরত্ব বজায় রেখে আমেরিকার বন্ধু দেশে পরিণত হয়। কিন্তু আমরা সবাই জানি শেখ হাসিনা আমেরিকার সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলে আমেরিকা তার বিরুদ্ধে একটা বৈধ সরকারকে পতন ঘটানোর মতো একটা অপারেশন পরিচালনা করে গোটা বাংলাদেশ জুড়ে। আর এই অপারেশনের শেষে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএর একটা ফান্ড অর্গানাইজেশন, যার নাম ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ ফাউন্ডেশন, তারা বাংলাদেশে মোহাম্মদ ইউনুস নামের একজন ট্রেন্ড সিআইএ এজেন্টকে ক্ষমতায় বসায় এবং মুখ্য উপদেষ্টা হিসাবে তাকে বাংলাদেশের ক্ষমতা পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়। শুরুর দিন থেকেই মোহাম্মদ ইউনুসকে সেন্ট মার্টিন দ্বীপটি হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয় আমেরিকার তরফ থেকে, যাতে করে সেখানে আমেরিকা সেনাঘাঁটি বানিয়ে ভারত মহাসাগরে চীনের বাণিজ্য জাহাজ এবং সামরিক গতিবিধির ওপরে নজরদারি চালাতে পারে। এছাড়াও পাশাপাশি ভারতের ওপরে চাপ সৃষ্টি করবার জন্য আমেরিকা বাংলাদেশের ওপরে সরাসরি হস্তক্ষেপ না করে একটা পরোক্ষ নীতি গ্রহণ করে। কারণ আগেই বলেছি, ভারত কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ অর্থাৎ কোয়াডের সদস্য, আর তাই ভারতের বিরুদ্ধে পরোক্ষ এই ষড়যন্ত্রে আমেরিকা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে বাংলাদেশে সক্রিয়ভাবে কাজ করবার জন্য জায়গা করে দেয়। এই পরিকল্পনার অংশ হিসাবে বর্তমানে আইএসআই বাংলাদেশে সক্রিয়ভাবে কাজ করছে এবং তাদের কার্যকলাপকে মোহাম্মদ ইউনুস সরাসরি সমর্থন করছে। মোহাম্মদ ইউনুস যে সরাসরি পাকিস্তানের আইএসআই এর কথা শুনছে এবং তাদের কথা অনুযায়ী কাজ করছে, তার সবথেকে বড় প্রমাণ হলো ক্ষমতায় আসার পর থেকেই মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জেলে বন্দি থাকা পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর সক্রিয় সদস্য জসিমউদ্দিন রহমানিকে জেল থেকে মুক্ত করে দেয়। আপনারা এবারে প্রশ্ন করতে পারেন যে কে এই জসিমউদ্দিন রহমানি? জসিমউদ্দিন রহমানি হলো বাংলাদেশের আল কায়দা শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলার চিফ। এই সংগঠন শেখ হাসিনা সরকারের সময় নিষিদ্ধ ছিল এবং জিহাদি কার্যকলাপের জন্য জসিমউদ্দিন রহমানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন। জেল থেকে মুক্তি পাবার পরেই জসিমউদ্দিন বাংলাদেশের বরিশালে মোহাম্মদ ইউনুসের এবং আইএসআইয়ের তৈরি করা একটা নির্জন ঘাঁটিতে বসে একটা নতুন ষড়যন্ত্রমূলক কাজের প্রস্তুতি নিচ্ছেন। এই ষড়যন্ত্রের প্রধান দুটো উদ্দেশ্য কি জানেন? প্রথমটা হলো বাংলাদেশ থেকে যে কোনো মূল্যে হিন্দুদেরকে উৎখাত করা এবং বিতাড়িত করা, এবং দ্বিতীয় উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে
বৃহত্তর বাংলাদেশের অংশ বানানো। অবশ্যই কথাটা জসিমউদ্দিন রহমানী প্রকাশ্যে নিজে মুখে বলেছেন। ইউটিউবের কপিরাইটের রুলসের জন্য আমি আপনাদের জসিমউদ্দিন রহমানীর সেই বক্তব্যটা এখানে কিন্তু এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেখাতে পারছি না। কিন্তু আপনারা জানেন জসিমউদ্দিন রহমানী তার বক্তৃতায় ভারতের পশ্চিমবঙ্গকে দখল করে বৃহত্তর বাংলাদেশের অংশ করার ঘোষণা করেছেন। ভারতের গোয়েন্দা বিভাগের রিপোর্ট অনুযায়ী জসিমউদ্দিনের প্রধান লক্ষ্য পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ অঞ্চলে মুসলমানদের উস্কানো এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে উগ্রপন্থা বা চরমপন্থার আদর্শটাকে ছড়িয়ে দিয়ে লিবারেশন জোন বা স্বাধীন অঞ্চল তৈরি করার জন্য প্ররোচিত করা, এবং দ্বিতীয়ত বাংলাদেশের হিন্দুত্বের ওপরে অমানবিক অত্যাচার করে তাদের নামে ভুয়ো গল্প, অভিযোগ, ন্যারেটিভ তৈরি করে তাদেরকে গ্রেপ্তার করানো এবং দাঙ্গাকে উস্কে দিয়ে হিন্দুদের লক্ষ্যবস্তু বানানো। অর্থাৎ আপনারা সহজেই বুঝতে পারছেন যে চিন্ময় কৃষ্ণদাস প্রভুর গ্রেপ্তারি, বাংলাদেশে হিন্দু নির্যাতনের যে দাঙ্গা লাগানো, এগুলি কোনোটাই কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। এর সমস্ত কিছুই কিন্তু পাকিস্তানের আইএসআই এর ঠিক করে দেওয়া প্যাটার্ন অনুযায়ী বাংলাদেশে এতদিন পর্যন্ত ঘটে চলেছে এবং এই মুহূর্ত পর্যন্ত ঘটছে। এবারে মূল কথা হলো মোহাম্মদ ইউনূস আইএসআইকে বাংলাদেশের মাটিতে খুল্লামখুল্লা ছুট দিয়ে দিয়েছে এবং ইউনূসের সাপোর্টে আইএসআই এখন বাংলাদেশের মাটিতে আনসারুল্লাহ বাংলা টিমকে ব্যবহার করছে, যার নেতৃত্ব দিচ্ছেন এই জসিমউদ্দিন রহমানী। এখন যদি প্রশ্ন করেন জসিমউদ্দিন রহমানী কিভাবে বাংলাদেশের মাটি থেকে আইএসআই এর পরিকল্পনাকে বাস্তবায়িত করছে, তাহলে এই ব্যাপারটাও কিন্তু একটু গভীরে গিয়ে ডিসকাস করতে হবে আপনাদের সামনে। দেখুন, জেল থেকে মুক্তি পাবার পর জসিমউদ্দিন রহমানী হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা ছড়ানোর জন্য 4টি পদ্ধতি গ্রহণ করেছে। এক হচ্ছে জামাতি ইসলামী ক্যাডারদের সক্রিয় করেছেন তিনি। আমরা সবাই জানি যে জামাত ইসলাম শুরু থেকেই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ঘোর বিরোধী এবং পাকিস্তানের পক্ষে মৌলবাদী জিহাদি আদর্শে কাজ করে আসা একটি সন্ত্রাসী জিহাদি সংগঠন। এবং দ্বিতীয়ত জসিমউদ্দিন রহমানী আইএসআই এর ফান্ডিং দিয়ে বাংলাদেশের আরেকটি জিহাদি সংগঠন হেফাজতে ইসলামকে সক্রিয় করে তুলেছেন। এই সংগঠনটি কিছুদিন আগেও কিন্তু নিষ্ক্রিয় ছিল বাংলাদেশে, কিন্তু এখন আইএসআই এর নির্দেশে সারা বাংলাদেশ জুড়ে এই হেফাজতে ইসলাম সংগঠনটি কিন্তু সক্রিয় হয়ে উঠেছে। এবং তৃতীয়ত জসিমউদ্দিন রহমানী বাংলাদেশে আরও একটি মৌলবাদী সংগঠন হিজবুত তাহরিকেও কিন্তু কাজে লাগিয়েছে। এই সংগঠনটাও কিন্তু আইএসআই এর তৈরি করা একটি সংগঠন। এবং চতুর্থত জসিমউদ্দিন রহমানী বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গা মুসলিমদেরকেও কিন্তু এই বৃহৎ ষড়যন্ত্রের মধ্যে যুক্ত করে নিয়েছে। অর্থাৎ আমেরিকার ফান্ডে আইএসআই এর প্ল্যান অনুযায়ী ইউনূসের সাপোর্টে এই 4 ধাপে জসিমউদ্দিন রহমানী গত কয়েক মাসে বাংলাদেশে আজকে এই অস্থিতিশীল দাঙ্গা হাঙ্গামা, হিন্দু নিধনযজ্ঞ, চূড়ান্ত ভারত বিদ্বেষী মনোভাব, জঙ্গি মনোভাবকে সৃষ্টি করে ফেলেছেন। আর এটাই কিন্তু তার পরিকল্পনার প্রথম ধাপ ছিল। এবং দ্বিতীয় ধাপে তাদের পরিকল্পনা আরও মারাত্মক। এদের লক্ষ্য প্রথমত হিন্দুদের ওপর লাগাতার নির্যাতন করে হিন্দুদের ভয় দেখিয়ে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য করা, বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং আসামে স্থানান্তরিত নিশ্চিত করা। এবং দ্বিতীয়ত যখন দলে দলে হিন্দুরা বাংলাদেশ ছেড়ে পালাবে, সেই পলাতক হিন্দুদের দলে জামাত, হেফাজতে এবং আইএসআই এর এজেন্টদেরকে মিশিয়ে ভারতে পাঠানো, যাতে করে এই এজেন্টরা ভারতে ঢুকে আসাম এবং পশ্চিমবঙ্গের ছোট ছোট অঞ্চলে চরমপন্থা মনোভাবকে ছড়াতে পারে। আর এভাবেই ধীরে ধীরে আসাম, পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত ইসলামী বাংলাস্থানের বিস্তার ঘটানো এবং আগামী 25 থেকে 30 বছরের মধ্যেই পুরো পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ডকে দখলে এনে ইসলামিক খিলাফতকে কায়েম করা। তো বন্ধুরা, আশা করছি পুরো ষড়যন্ত্রের বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করে বোঝাতে পারলাম। এখন আপনারা আবার আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি একজন ইউটিউবার হয়ে এত কিছু জানেন, তাহলে ভারত সরকার তো নিশ্চয়ই এর থেকে অনেক বেশি কিছু জানে। তাহলে ভারত সরকার সব কিছু জানার পরে ভারত এই বিষয়ে কি কি পাল্টা ব্যবস্থা নিয়েছে? তো এবারে দেখুন, ভারত পাল্টা কি কি কৌশল নিয়েছে সেটা আলোচনা করতে হলে প্রথমেই আমাদেরকে কিন্তু জানতে হবে যে আমাদের শত্রু কারা, অর্থাৎ আমাদের শত্রু কিন্তু চিহ্নিত করতে হবে। এবার আপনারা নিশ্চয়ই মানবেন যে আমাদের কাছে প্রধান শত্রু হলো বাইডেন প্রশাসন, আর বড় শত্রু হলো পাকিস্তান, মেজো শত্রু হলো মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুল, আর পুচকে শত্রু হলো বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর কিছু কাপুরুষ বাচ্চা কাচ্চারা। এখন এই শত্রুদেরকে ভারত কিভাবে মোকাবিলা করবে বা এই মুহূর্ত পর্যন্ত কিভাবে ভারত মোকাবিলা করছে, এটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। এবার আমাদের মধ্যে অনেকেই ধারণা করেন যে ভারত মনে হয় কিছু করছে না, ভারত বুঝি হাত গুটিয়ে বসে আছে। অথচ ভারত কিন্তু ঠান্ডা মাথায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমাদের প্রধান শত্রু যিনি রয়েছেন তাকে মোকাবিলা করবার জন্য আপনারা
জেনে থাকবেন যে ভারতের গোয়েন্দা সংস্থা এবং আমেরিকায় অবস্থান করা ভারতের পুরো ইকোসিস্টেম আমেরিকার ভারতীয় ভোটারদেরকে ভীষণ রকমভাবে মোটিভেট করেছিল যাতে তারা ডোনাল্ড ট্রাম্পের পাশে থাকে, ট্রাম্পকে ভোট দেয়। এবং সেই মোটিভেশনটা এতটাই কার্যকর ছিল যে ভোটের আগে ট্রাম্প হিন্দুদের পক্ষে, ভারতীয়দের পক্ষে টুইট অবধি করেছিলেন। এখন যেহেতু ট্রাম্প জিতে গেছে এবং এখনও পর্যন্ত আমেরিকার ক্ষমতায় বসেনি, তাই এখনও পর্যন্ত কিন্তু মোহাম্মদ ইউনূস বাইডেন প্রশাসনের অধীনেই কাজ করে যাচ্ছে। কিন্তু আগামী 2025 সালের 20 জানুয়ারিতেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। সেক্ষেত্রে যেহেতু ট্রাম্প প্রশাসনের সঙ্গে মোদি সরকারের সম্পর্ক খুব ভালো এবং ইতিমধ্যেই ট্রাম্প বাংলাদেশের হিন্দুদের ওপরে অত্যাচারের বিষয়ে মন্তব্য করেছেন, অতএব সব মিলিয়ে ট্রাম্পের আমলে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের দীর্ঘদিন টিকে থাকার সম্ভাবনা কিন্তু নেই, আর টিকে থাকবেও না। আর তাছাড়া মোহাম্মদ ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের সাথেও যুক্ত, আর ট্রাম্প প্রশাসন এই ক্লিন্টন ফাউন্ডেশনকে ভীষণ রকমভাবে ঘৃণা করেন। কারণ এর আগের ভোটে যখন ট্রাম্প হেরে গিয়েছিল, সে সময় ক্লিন্টন ফাউন্ডেশনের একটা মঞ্চে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস বক্তব্য করেছিলেন যে ট্রাম্পের ভোটে জেতার অর্থ হলো আমেরিকাতে সূর্যগ্রহণকে ডেকে আনা। অতএব আগামী 5-6 মাসের মধ্যেই বাংলাদেশের শাসন পরিবর্তন হওয়াটা কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা। তো এ তো গেল আমাদের প্রধান শত্রু বাইডেনকে আমরা আগামী একটা মাস কিভাবে মোকাবিলা করব সেই বিষয়ের কথাবার্তা। এবার আসি বড় শত্রু পাকিস্তানকে আমরা কিভাবে মোকাবিলা করব সেই আলোচনায়। দেখুন, আপনারা জানেন বিগত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানে নতুন করে হঠাৎ গৃহযুদ্ধের মতো পরিস্থিতি আরম্ভ হয়েছে। কেউ বা কারা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের সশস্ত্র আন্দোলন শুরু করেছে। এখন ইমরান খানের দল এত অস্ত্রশস্ত্র পেল কোথায়, এত ফান্ড পেল কোথায়, সেটা কিন্তু একমাত্র ওপরওয়ালা জানেন। আমি অ্যাটলিস্ট বুঝতে পারছি না। কিন্তু এতটুকুন বলতে পারি যে এই আন্দোলনের মোকাবিলা করবার জন্য পাকিস্তান আর্মির কিন্তু নাজেহাল অবস্থা হয়ে গেছে। আবার একই সাথে আফগানিস্তানের সীমান্ত থেকে তেহরিকি তালিবান নামক একটি সংগঠন পাকিস্তান আর্মিকে লক্ষ্য করে রীতিমতো গোলাগুলি করতে শুরু করেছে। তবে এখানেই শেষ নয়, এই একই সময়ে গোদের ওপর বিস্ফোরার মতো বালুচিস্তানের বালুচ লিবারেশন আর্মি হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে। পাকিস্তানের ভেতরে গোলযোগ এখন এতটাই প্রবল যে পাকিস্তান টুকরো হয়ে যাবার উপক্রম তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে আমাদের কাছে খবর রয়েছে বাংলাদেশে যে সমস্ত পাকিস্তানের আইএসআই এর মুখ্য এজেন্টরা ছিল তারা কিন্তু এই মুহূর্তে পাকিস্তানে ফিরে যেতে শুরু করেছে। এবার আগামী 2-3 মাস যদি পাকিস্তানের অভ্যন্তরে এই গোলযোগটাকে টিকিয়ে রাখা যায়, তাহলে বাংলাদেশের জসিমউদ্দিন রহমানের মতন কুখ্যাত জঙ্গিদের অভিভাবক এবং ফান্ড কিন্তু শূন্য হয়ে পড়বে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসি মেজ শত্রু মোহাম্মদ ইউনূসকে ভারত কিভাবে টাইট দিচ্ছে তার কথায়। দেখুন, ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের আপামর জনসাধারণ তখনই খেপবে যখন তাদের পেটে টান পড়বে। আর গত 3-4 মাসে বাংলাদেশের মানুষ পেটের টান কাকে বলে সেটা কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পেরেছে এবং আগামী কয়েক মাসে তারা আরও ভালোভাবে বুঝতে পারবে। তবে কিভাবে? দেখুন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রোজগারের মূলত দুটি জায়গা রয়েছে। এক হলো বাংলাদেশের গার্মেন্টস শিল্প, আর 2 হলো প্রবাসী বাংলাদেশিরা বিদেশে কাজ করে বাংলাদেশের রেমিটেন্সে টাকা পাঠায় সেটা। আমরা জানি গত 2-3 মাসে বাংলাদেশে গার্মেন্টস শিল্প একেবারে ধ্বংস হয়ে গেছে প্রায়। কিন্তু কিভাবে সেটা কি জানেন? আসলে এর পেছনেও কিন্তু ভারতের একটা মাস্টার স্ট্রোক কাজ করছে। কিন্তু কিভাবে সেটা একটু বুঝিয়ে বলি চলুন। প্রথমত, বাংলাদেশে লাগাতার অস্থিতিশীল পরিবেশের ফলে বাংলাদেশের সমস্ত রকম বিদেশি নিয়োগ এমনিতেই কিন্তু বন্ধ হয়ে গেছে। দ্বিতীয়ত, বাংলাদেশে যে পোশাক কোম্পানিগুলি কাজ করছিল তারা কিন্তু তাদের ফান্ডকে গুটিয়ে নিয়েছে, যেমন H&M, যারা নামক বিদেশি কোম্পানিগুলি। আবার আদিত্য বিড়লার ফ্যাশন অ্যান্ড রিটেইলস, রিলায়েন্সের টেন্স, এরাও কিন্তু বাংলাদেশ ত্যাগ করেছে। তৃতীয়ত, আমরা জানি যে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা ভারতের উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল। তো বকেয়া বিল পরিশোধ করতে না পারায় ভারত কিন্তু অনেকাংশে বিদ্যুৎ দেওয়া কমিয়ে দিয়েছে, আর এতে করে বাংলাদেশের শিল্পগুলো কিন্তু বিদ্যুৎ সংকটের মুখে পড়ছে। চতুর্থত, যেহেতু বাংলাদেশের গার্মেন্ট শিল্পের মূল কাঁচামাল হলো তুলো আর কাঁচা কাপড়, যেটা ভারত থেকেই যায়, তো গত 3-4 মাসে সেই গার্মেন্টসের র মেটেরিয়ালের ওপরে কিন্তু ভারত চরমভাবে নিয়ন্ত্রণ করছে। আর এই চতুর্মুখী চাপে পড়ে বাংলাদেশের গার্মেন্ট শিল্প একেবারেই ধ্বংসের মুখে যেতে বসেছে, যার প্রত্যক্ষ ফলশ্রুতিতে বাংলাদেশের বেকারত্ব কিন্তু হু হু করে বাড়ছে। আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশের সমস্ত মানুষের রাগ, ক্ষোভ, অভিমান সমস্তটাই কিন্তু ইউনূস সরকারের ঘাড়ের ওপরে গিয়ে পড়বে, এই বিষয়ে কোনো প্রকার সন্দেহ নেই। আর পঞ্চমত, বাংলাদেশের মানুষকে ইউরোপের কোনো দেশে অথবা মিডল ইস্টের কোনো দেশে যেতে হলে মূলত ভারত হয়েই কিন্তু যেতে হয়, কিছু কিছু দেশ বাদে। যেহেতু ভারত বাংলাদেশকে সমস্ত প্রকার ভিসা দেওয়া এই মুহূর্তে বন্ধ করেছে, তাই নতুন করে বাংলাদেশের শ্রমিকরা কাজের জন্য কিন্তু বিদেশে যেতে পারছে না। আর গত 3 মাসে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে লাগাতার যেভাবে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে প্রমোট করা হচ্ছে, তাতে করে অচিরেই কিন্তু বিদেশের মাটিতে বাংলাদেশিরা জঙ্গি এবং জিহাদি হিসাবে পরিচিতি লাভ
পড়ে যাবে। আর সুদূর প্রসারীর ফল হিসাবে বাংলাদেশিদের পক্ষে বিদেশে কাজ করে টাকা রোজগার করা কিন্তু সম্ভব হবে না। অর্থাৎ রেমিটেন্সের হিসাবে কিন্তু বাংলাদেশে যে প্রচুর টাকা আসতো সেটাও কিন্তু ধীরে ধীরে বন্ধ হতে থাকবে। এবং ষষ্ঠ কারণ হিসাবে ভারত বাংলাদেশের সব রকম মেডিকেল ভিসা দেওয়া বন্ধ করেছে, এমনকি ঔষধ এবং মেডিকেল সরঞ্জামের রপ্তানির ওপর এক্সট্রা ট্যাক্স পর্যন্ত বসিয়েছে, যার ফলে বাংলাদেশের মানুষের মধ্যে হাহাকারের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। খুব নিকট ভবিষ্যতে এই হাহাকারটা কিন্তু চূড়ান্ত বিদ্রোহের রূপ নেবে। আর সেদিন কিন্তু আসিফ নজরুল্লাহ কোথায় পালাবে সেই দিনটা দেখার জন্য আমরা কিন্তু অপেক্ষা করে বসে আছি। আর সপ্তমত একটা খুব মজার ব্যাপার, সেটা হলো সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আবার সংগঠিত করা হচ্ছে। কারণ আগামী 2-3 মাসের মধ্যেই সরকার পরিবর্তনের জন্য যে বৃহত্তর গণ আন্দোলন শুরু হবে বাংলাদেশ জুড়ে, সেখানে কিন্তু এই আওয়ামী লীগ এবং ছাত্রলীগই কিন্তু সক্রিয় ভূমিকা নেবে। এবং অষ্টম এবং শেষ বিষয় হিসাবে বাংলাদেশের সীমান্ত জুড়ে ধীরে ধীরে ভারতীয় মিলিটারিকে মোতায়েন করছে ভারত সরকার। অলরেডি আসাম, ত্রিপুরা, মণিপুর সীমান্তে মোট 35,000 সেনা এবং ভারী ক্ষেপণাস্ত্র, ভারী ট্যাঙ্ক মোতায়েন করা হয়ে গেছে। আগামী 1 মাসের মধ্যে এই সংখ্যাটা কিন্তু আরও বাড়বে। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, মিলিটারি ডিপ্লয়মেন্টের মাধ্যমে ভারত কি বাংলাদেশের ওপরে সার্জিক্যাল স্ট্রাইকের মতন আক্রমণ চালাতে যাচ্ছে? এর উত্তরটা হলো সেটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। আগামী 2-1 মাসের মধ্যে যদি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হয়, সেক্ষেত্রে সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু হতেই পারে। আই রিপিট ওয়ান্স এগেইন, আগামী 2-1 মাসের মধ্যে যদি বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোলে না আসে, সেক্ষেত্রে সার্জিক্যাল স্ট্রাইক, মিলিটারি অপারেশন হতেই পারে। যদি সার্জিক্যাল স্ট্রাইক নাও হয়, ভারত বঙ্গোপসাগরে নৌবাহিনী পাঠিয়ে দেবে, বাংলাদেশের আকাশপথে সেনাবিমান পাঠাবে, সীমান্তে ভারতীয় সেনা বল প্রয়োগ করলেও করতে পারে। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিবৃতি অবধি কিন্তু জারি করতে পারে বাংলাদেশের বিরুদ্ধে। তবে আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় না ভারত সরাসরি আক্রমণে যাবে। কারণ ভারত আন্তর্জাতিক স্তরে বাংলাদেশকে যেভাবে একঘরে করে ফেলেছে, বিশেষ করে চিন্ময় কৃষ্ণদাস প্রভুর গ্রেপ্তারির পরে ভারত যেভাবে সুবিধা পেয়েছে, তাতে এই ইস্যুটাকেই প্রচার করে পশ্চিমাদের কাছে ভারত স্পষ্ট বার্তা পাঠাতে সক্ষম হয়েছে যে বাংলাদেশ জঙ্গি এবং জিহাদিদের হাতে চলে গেছে। অতএব জঙ্গি এবং জিহাদিদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে আরেকবার বসানোর তুরুপের তাস অলরেডি ভারতের হাতে চলে এসেছে, যাতে করে পরবর্তী 6 মাসে অন অর বিফোর অগাস্ট 2025 বাংলাদেশের শাসন পরিবর্তন হয়েই যাবে। তাই মনে হয় না খুব বড় কিছু না হলে ভারত বাংলাদেশে সেনা অভিযানটা করবে। তাই বাংলাদেশের সীমান্তে ভারত যে সেনা সমাবেশ ঘটাচ্ছে, সেটা শুধুমাত্র চাপ তৈরি করবার জন্যই বলে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে। অবশ্য আরও একবার জানিয়ে দিতে চাই, যদি বাংলাদেশ খুব একটা বাড়াবাড়ি না করে তবেই, আর বাড়াবাড়ি করলে সার্জিক্যাল স্ট্রাইক হবেই হবে, কারণ ভারতের কাছে আর কিন্তু কোনো অপশান খোলা নেই। তো এই হলো সম্পূর্ণ বিষয়টির বিস্তারিত বিশ্লেষণ। আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি এবং বুঝিয়ে বলতে পেরেছি। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, ভারত সরকার এই মুহূর্তে যা যা পদক্ষেপ গ্রহণ করেছে সেটাই সঠিক, নাকি অবিলম্বে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত বাংলাদেশে? কমেন্ট বক্সে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে কিন্তু কমেন্ট করুন। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ার জন্য অপেক্ষা করে রয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে একদম ভুলবেন না। আর অবশ্যই আপনারা আপনাদের প্রিয় বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেয়ার করবেন। আর জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।